চায়ে একটু চিনি কম হওয়ায় অমনি চায়ের কাপটা ছুঁড়ে ফেলে দিলেন মাসুমা বেগম। রাগী চোখে তিনি তার বড় ছেলের বউ সানজিদার দিকে তাকালেন। বাজখাই গলায় বললেন, বিয়ের 5 মাস হয়ে গেল, অথচ এখনো চাটাও ভালো করে বানাতে শিখলে না বৌমা। কবে তুমি একটু ভালো রান্নাবান্না শিখবে? হ্যাঁ, কবে একটু সংসারী হবে? মুখটা কালো করে সানজিদা মাথা নুইয়ে নিল। তবু মুখ ফুটে শাশুড়ি মায়ের সঙ্গে কোনো তর্কে জড়াল না। নিচু হয়ে সানজিদা ভাঙা কাপটা কুড়িয়ে নিল। রুম থেকে বের হতে হতে বলল, আপনি বসুন মা, আমি আরও 1 কাপ চা করে আনছি। এবার আর ভুল হবে না, প্লিজ, আপনি কষ্ট পাবেন না। রাগে কটমট করে মাসুমা বেগম বললেন, লাগবে না তোমার চা, তোমার হাতে চা খাওয়ার শখ মিটে গেছে আমার। তৃপ্তি পেলাম না কখনো চা খেয়ে। কান্না মুখে সানজিদা রুম থেকে বের হতে দেখল তার ছোট বোন তানজিনা বেশ রাগী ভাব নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। টানতে টানতে তাকে নিয়ে সোজা বাড়ির ফাঁকা ড্রয়িং রুমে চলে এলো। উগ্র মেজাজে বলল, তুমি কি, হ্যাঁ, এত বোকা কেন তুমি? উচিত কথা বলার সময় কি মুখে সুপারি দিয়ে রাখো? শাশুড়ি মায়ের মুখের উপর সত্যি কথাটা বলতে পারো না? সকাল থেকে যে রাত অবধি তুমি বান্দির মতো খাটো, তার কি কোনো দাম নেই? সারাটাক্ষণ যে তুমি রান্নাঘরে পড়ে থাকো, সবার চাহিদা মতো এই পদ ওই পদ রান্না করো, তখন কি তোমার শাশুড়ির চোখে পট্টি দিয়ে রাখে? কিছুই দেখে না? একদিন চাতে একটু চিনি কম পড়ে গেলে তুমি অকর্মা হয়ে গেলে, আর প্রতিদিন যে চেটেপুটে চায়ের কাপটাও অবধি খেয়ে নেয়, তার বেলায় কিছু না? চোখের সামনে বড় বোনকে অপমান হতে দেখে তানজিনার খুব রাগ এবং কষ্ট দুটোই হচ্ছে। তা বুঝতে বাকি রইল না সানজিদার। তাই সে তানজিনাকে সান্ত্বনা দিয়ে বলল, এসব আমার সয়ে গেছে তানজিনা, তুই খামোখা এসব নিয়ে তো হাইপার হোস না। হস দিয়ে দিয়েই তুমি তাদের মাথায় তুলছ। আসল খারাপ তো হলে তুমি। অন্যায় সহ্য করাও কিন্তু একটা পাপ আপু, জানো না তুমি? আমি জানি তানজিনা, সব জানি, কিন্তু এখন মুখে মুখে তর্ক করলেই অশান্তি বাড়বে। এক কথা থেকে 2 কথা হয়ে যাবে। সংসারে আমি শুধু শান্তি চাই তানজিনা, অশান্তি না। বলে সানজিদা রান্নাঘরের দিকে হাঁটা ধরল। রাগে গাটা জাস্ট গিজ গিজ করছে তানজিনার। অমনি সানজিদার ননদ সাদিয়া বেশ ব্যস্ত স্বরে পেছন থেকে সানজিদাকে ডেকে বলল, ভাবি, আজ আমার 2জন ফ্রেন্ড দুপুরে লাঞ্চ করতে আসবে আমাদের বাসায়, একটু ভালো মন্দ রেঁধো তো আজ। আর হ্যাঁ, তারা দুজনই কিন্তু চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব পছন্দ করে। দুঃখ ভুলে সানজিদা বেশ হাসি খুশি মুখে বলল, ঠিক আছে ননদিনী, সব হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। সাদিয়া হঠাৎ মুখ বাঁকা করে বলল, দেখো, আবার বেশি দেরি করো না যেন। দুপুর 1টার মধ্যেই যেন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়। দুপুর 1:30টার মধ্যেই তারা খেতে আসবে। তুমি তো আবার কাজে খুব ধীরা, তোমার উপর ভরসা করতেও ভয় লাগে। সাদিয়ার মুখের কথা টেনে নিয়ে তানজিনা জেনা সাদিয়াকে কিছু কটু কথা শোনানোর জন্য প্রস্তুত হচ্ছিল। তখনই তা বুঝে সানজিদা তানজিনাকে থামিয়ে দিয়ে তার ননদ সাদিয়াকে বলল, তুমি চিন্তা করো না সাদিয়া, দুপুর 1টার আগেই সব কমপ্লিট হয়ে যাবে। এখন তো সবে সকাল 7টা। তাছাড়া তানজিনা তো আমার সাথে আছেই, হাতে হাতে আমাকে একটু হেল্প করে দিবে। ওকে, তাহলে তো ভালোই। বলে সাদিয়া তার রুমে ঢুকে গেল। অমনি তানজিনা এক ঝটকায় তার হাতটা সানজিদার দিক থেকে সরিয়ে নিল। খিটখিটে গলায় বলল, তোমার সমস্যা কি আপু? যে যেভাবে পারবে তোমাকে অপমান করে যাবে, আর তুমি মুখ বুজে সব সহ্য করে যাবে? এতই ঠেকা তোমার? অমনি সাদিয়া আবার তার রুম থেকে বের হয়ে তার একটি নোংরা জামা সানজিদের হাতে ধরিয়ে দিল। বেশ আহ্লাদি গলায় বলল, ড্রেসটা একটু ধুয়ে দিও তো ভাবি, অনেক নোংরা হয়ে গেছে। আর হ্যাঁ, বালতিতে আরও কয়েকটা জামা ভিজিয়ে দিয়েছি, রান্না শেষ হলেই জামাগুলো একটু ধুয়ে দিও। তবুও সানজিদের মুখের হাসি মলিন হল না। সে বেশ হেসে হেসে বলল, ঠিক আছে ননদিনী, সব ঠিক টাইমেই হয়ে যাবে। এবারও সানজিদা তানজিনাকে কিছু বলার সুযোগ দিল না। হাতে চিমটি দিয়ে ধরে রাখল। সাদিয়া সুরসুরিয়ে হেঁটে তার রুমে ঢুকতেই তানজিনা এবার মুখ খুলল। বলল, যাও না যাও, ননদের আন্ডারওয়্যারগুলোও এবার ধুয়ে দিয়ে আসো, কারণ তারা তো তোমাকে বান্দি দাসী পেয়েছে। যে যেভাবে পারবে সে সেভাবেই ইউজ করবে। ইউজ করে ভালো কথা, কিন্তু ভালো কিছু করলে তো অন্তত একটু গুণগান করতে হয়। তারা কি কখনো তোমার গুণগান করেছে আপু? সবসময় তো শুধু তোমার বদনাম নিয়েই পড়ে থাকে। তানজিনার কথায় এবার সানজিদা বেশ রেগে গেল। বলল, যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না তানজিনা, চুপচাপ রান্নাঘরে আয়, আমাকে একটু হেল্প কর। না, আমি কেন হেল্প করব? হেল্প তো করবে তোমার ননদ। আমি হলাম মেহমান মানুষ, আমি কেন কাজ করতে যাব? বাড়ি থেকে কি তুমি আমাকে কাজ করার জন্য নিয়ে এসেছো? হেল্প করলে করবি, না করলে নেই, এত কথা বলিস কেন? তাছাড়া আমার কাজ আমি নিজেই করতে পারবো। বলেই মুখটা ভার করে সানজিদা রান্নাঘরে চলে গেল। এদিকে তানজিনার আগে ফুঁসতে লাগল। মনে মনে বলল, এর একটা বিহিত করতেই হবে।
চোখের সামনে আপুকে এভাবে অপদস্থ হতে দেখা যাচ্ছে না। মুখ বুজে সব সহ্য করার মানে এই নয় যে আমার আপু দুর্বল বা গাঙের জলে ভেসে এসেছে। মুখে মুখে যদিও তানজিনা সঞ্জিতাকে বারণ করে দিয়েছিল যে সে কোনো কাজ করতে পারবে না, কিন্তু বোনের মন তো, তাই সে হাত গুটিয়ে রাখতে পারল না। রান্নাঘরে গিয়ে ঠিকই রান্নার কাজে সঞ্জিতাকে হেল্প করতে লাগল। দুই পরিবারের সাথে এক প্রকার যুদ্ধ করেই আহিল তানজিনাকে ঘরে তুলল। অনেক কাঠখড় পুড়িয়ে দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়েটা হলো। বিয়ের এক সপ্তাহ যেতে না যেতেই তানজিনা তার খেলা দেখাতে শুরু করল। দুপুর 12টার পর আজ চুলোয় রান্না বসালো তানজিনা। ইচ্ছে করে মূলত তার আজ দেরিতে রান্না বসানো। এর মধ্যে হুট করে সাদিয়া হাতে করে তার বিছানার নোংরা চাদর নিয়ে রান্নাঘরে উপস্থিত হল। ভাব দেখিয়ে সে তানজিনাকে বলল, চাদরটা অনেক নোংরা হয়েছে ভাবি, একটু ধুয়ে দিন তো। অমনি তানজিনা খুন্তি হাতে নিয়ে সাদিয়ার মুখোমুখি দাঁড়াল। খুন্তিটা নাড়িয়ে চাড়িয়ে সে বেশ কড়া গলায় বলল, বয়স কত তোমার? জিজ্ঞেস করছি বয়স কত তোমার? দারুণ চমকে উঠে ভ্রু দুটো কুঁচকে নিল সাদিয়া। বলল, কেন, আমার বয়স জেনে আপনি কি করবেন? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। তোমার বয়স কত? 22 তো হবেই। 22 বছর হলে তো অনেক বয়স। এত বড় একটা ঢিঙি মেয়ে হয়েও নিজের বিছানার চাদরটা নিজে ধুতে পারছো না, ভাবিকে বলছো ধুয়ে দিতে? কেন, আমাদের কি বিয়ে করে আনা হয়েছে শুধু তোমাদের সেবা যত্ন করার জন্য, তোমাদের হুকুম শোনার জন্য? কেন, আমাদের কি শরীর নেই, শরীরের রক্তমাংস নেই, সবসময় তোমাদের গোলামি করতে হবে? সাদিয়া এবার বেশ নরম গলায় বলল, সামান্য একটা বিছানার চাদরই তো ধুতে বলেছি, তাই বলে এত কথা? কই, বড় ভাবি তো কখনো আমাকে মুখের উপর এত কথা শোনায়নি। আমি তোমার বড় ভাবি না, বুঝছো, যে শত অপমান লাঞ্ছনা গঞ্চনা সহ্য করেও চুপ করে থাকবো। তুমিও তো একদিন অন্য বাড়ির বউ হয়ে যাবে। তখন কি তোমারও রোজ রোজ ভালো লাগবে বলো, বাড়ির সমস্ত কাজকর্ম সামনে দিনরাত কষ্ট করে আবারও এক্সট্রা কাজ করতে? প্রতিদিন ননদের জামা কাপড়, শাশুড়ির কাপড় চোপড়, বরের ভারী ভারী শার্ট প্যান্ট ধুয়ে দিতে? তোমারও তো একটা দেহ আছে নাকি? তোমারও তো বিশ্রামের প্রয়োজন হয়। গলা সমান করেও যদি তুমি সংসারে কোনো দাম না পাও, কোনো গুণগান শুনতে না পাও, তখন কি তোমার ভালো লাগবে? এসবের বদলে উল্টো যদি তোমার বদনাম শুনতে পাও, তখন কি তোমার কষ্ট হবে না? বিয়ের পর থেকেই তো আমার বড় আপু তোমাদের জন্য দিনরাত খাটুনি করে আসছে। লাস্ট কবে আপু বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিল তাও মনে নেই আমার, শুধু তোমাদের অযত্ন হবে বলে। আর তোমরা সবাই মিলে আমার সেই কোমলমতি আপুটাকে যে যেভাবে পারো সেভাবেই অপমান করো, নিন্দে মন্দ করো। বোন হয়ে আমার কি এসব ভালো লাগে বলো? তানজিনার মোক্ষম জবাব শুনে একদম চুপ হয়ে গেল সাদিয়া। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, আমার ভুল হয়ে গেছে ভাবি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এবার থেকে আমি নিজে নিজেই জামাকাপড় ধুয়ে নিব, প্রয়োজনে তোমাদেরও রান্নাঘরে এসে সাহায্য করব। হাসি মুখে তানজিনা সাদিয়াকে জড়িয়ে ধরল। বলল, আমি ঠিক এটাই শুনতে চেয়েছিলাম তোমার মুখ থেকে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি ভীষণ খুশি হয়েছি সাদিয়া। আশা করি এই বিষয়গুলো তুমি তোমার মাকেও বুঝাবে। রান্নাঘরের বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিলেন মাসুমা বেগম। নিজের ভুল বুঝতে খুব একটা দেরি হল না তার। পা বাড়িয়ে তিনি রান্নাঘরে ঢুকলেন। তানজিনার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বললেন, এইভাবে আমাদের ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ মা। দোয়া করি তুমি দীর্ঘজীবী হও। মৃদু হাসল তানজিনা। মাসুমা বেগম এবং সাদিয়াকে জড়িয়ে ধরল সে। বেশ উৎফুল্ল গলায় বলল, এতদিনে আমার উদ্দেশ্য সফল হলো। অবশেষে সবাইকে এক সুতোয় বাঁধতে পারলাম আমি। আল্লাহর দরবারে আমার লাখ লাখ শুক্রিয়া।